আচ্ছা, গতদিন যে ডিরাইভেশনটা আমরা শিখছিলাম কম্বিনেশনের যে ফর্মুলাটার, ওই ফর্মুলাটার কথা একটু বলি। আচ্ছা, এই ডিরাইভেশনটা আমরা করছিলাম, এটা হচ্ছে 166 পেজে আছে। এই ডিরাইভেশনটা থেকে আমরা আজকে একটা ম্যাথ করব, ঠিক আছে? প্রথমটা হচ্ছে এক্সাম্পল 1-এর। আচ্ছা, এটা হয়তো এমসিকিউর জন্য লাগতে পারে ম্যাথটা। 6c4 প্লাস 6c3 প্লাস এটা হচ্ছে 7c3। এখানে আমরা যদি 6c4 মানে এনসিআর দেখলাম, আর এখানে হচ্ছে এনসি আর মাইনাস 1। সো আমরা যদি 6c4 প্লাস 6c3, ঠিক আছে, এন এর ভ্যালু ধরো, তুমি এখানে লিখলাম রাফ, এন এর ভ্যালু ধরো 6 আর আর এর ভ্যালু ধরো 4, তাই না? তাহলে দেখো এখানে 6c4 প্লাস 6c3, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত হয়? এটাকে 6 এর ভ্যালু বসাও, 6 প্লাস 1 7, আর এখানে কত হবে 4। তাহলে জিনিসটা হবে 7c4 প্লাস এইটা হচ্ছে 7c3। এবার হচ্ছে সেম এনসিআর, এটাকে যদি এন ধরো 7 কে, আর আর যদি হয় তোমার 4, ঠিক আছে, আর মাইনাস 1 হচ্ছে 3, তাহলে দুইটাকে ক্যালকুলেট করলে কত হবে? 8c4। 8c4 কে যদি ক্যালকুলেটারে আমরা করি তাহলে আসে 70, ঠিক আছে? তার মানে এই ফর্মুলাটি ইউজ করে আমরা এটার ভ্যালুটা বের করতে পারবো। নর্মালি যদি আমরা বের করি ক্যালকুলেটারে তাহলেও কিন্তু পারবো, এটার ভ্যালু আলাদা করে বের করা লাগবে, এটার ভ্যালু আলাদা করে বের করা লাগবে, বাট আমি যদি এই ফর্মুলা ইউজ করে করি তখন এরকম হবে আর কি। আচ্ছা, যাই হোক, আমরা কিন্তু ওই দিন একটা ফর্মুলা আমরা পড়ছিলাম কম্বিনেশনের, এনসিআর। ওটা একটু রিভিউ করি। এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর এনপিআর যেটা, সেটা ছিল এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই শুধুমাত্র এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এইটা ছিল হচ্ছে এনসিআর, সরি, এটা হচ্ছে এনসিআর, এটা হচ্ছে এনপিআর। তো ডিফারেন্সটা হচ্ছে আর ফ্যাক্টোরিয়ালের, এটা তো আমরা ফর্মুলাটা শিখছি ওই দিন। আমরা আরেকটা ফর্মুলাও শিখবো। দেখো, এটা আরেকটা ফর্মুলা। যদি এরকম হয় যে এনসিএক্স আর এনসিওয়াই দুইটা ইকুয়াল হয়, ঠিক আছে, মানে এন এন নাম্বার অফ এলিমেন্ট থেকে আমি এক্স নাম্বার অফ এলিমেন্ট নিলাম, আবার এন নাম্বার অফ এলিমেন্ট থেকে ওয়াই নাম্বার অফ এলিমেন্ট নিলাম, ঠিক আছে, দুইটাই ইকুয়াল, তাহলে যেটা হবে সেটা হচ্ছে সো এন এর ভ্যালু হবে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? আচ্ছা, এটা দিয়ে আমরা, এই ফর্মুলাটা দিয়ে আমরা এখন এক্সারসাইজে যাব। এক্সারসাইজের 1-এর 1টা একটু আমরা দেখি। এখানে বলছে যে NC5 ইজ ইকুয়াল টু NC7। আচ্ছা দেখো, NC5 ইজ ইকুয়াল টু NC7, এটা আমাদের দেওয়া আছে, হ্যাঁ, গিভেন। সো আমরা জানি যদি NCX আর NCY ইকুয়াল হয় তাহলে n এর ভ্যালু হবে x প্লাস ওয়াই। ওকে, সো বেসিক্যালি n এর ভ্যালু হবে 7 প্লাস 5, ঠিক আছে, মানে এই 5 প্লাস 7 যোগ করলে যেটা হয়, অ্যাড করলে যেটা হয় 12। আমাদেরকে বের করতে বলছে কি, যে NC11 এর ভ্যালু কত, এটার ভ্যালু বের করতে বলছে। তাহলে NC11 এর ভ্যালু হবে 12C11, মানে 12। এটাই আমাদের অ্যান্সার, 12। আচ্ছা, তারপরে আমি আরো কতগুলো অঙ্ক আছে ছোট ছোট, এগুলা যদি করি, এই ফর্মুলাগুলো ইউজ করেই করব।
এগুলো ছোট ছোট অঙ্ক, মানে এগুলা এমসিকিউর জন্য আসতে পারে, অথবা হয়তো সিকিউতে 2 নাম্বারের জন্য মানে ক্যালকুলেশন দিতে পারে, 2 নাম্বারের যে কোয়েশ্চেনটা আসে সেটার জন্য দিতে পারে। আমরা একের 2 নাম্বারটাও ট্রাই করে দেখতে পারি। এটা যদিও এক্সাম্পল 1 এর মতোই, এক্সাম্পল 1 ধরেই করা লাগবে। 8c8 প্লাস 8c7 প্লাস 9c7 প্লাস 10c7, এটা বের করতে বলছে। আমাদের ফর্মুলাটা কি ছিল, যে এনসিআর আর এনসিআর মাইনাস 1 অ্যাড করলে কি হবে, এন প্লাস 1 সিআর। ওকে, তাহলে এনসিআর, ঠিক আছে, এটাকে আমরা যদি ধরি এনসিআর আর এটাকে যদি ধরি এনসি আর মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা, আমরা ফর্মুলাটা এখানে লিখি, এনসিআর আর এনসি আর মাইনাস 1 ইকুয়াল ইকুয়াল টু এন প্লাস 1 সিআর। দেখো এটাকে যদি আমি এন ধরি আর এটাকে যদি আর ধরি, তাহলে দেখো এই দুইটাকে অ্যাড করলে কত হবে, 8 প্লাস 1 মানে এন প্লাস 1 সি আর, আর মানে কত 8, বাকি কত 9c7 প্লাস 10c7 লিখলাম। আচ্ছা, তাহলে কত হলো 9c8 প্লাস 9c7। আচ্ছা, এই দুটাকে অ্যাড করলে আবার আগের মতোই এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1, তাহলে কত হবে এন প্লাস 1 সি আর, আর কত 8, 10c7। তারপরে হচ্ছে এটা কত হয়, 10c8 প্লাস 10c7, তাহলে এই দুইটা অ্যাড করলে কত হবে, সেম আগের মতো এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1, এই দুটাকে আবার অ্যাড করলে হবে 10 প্লাস 1 মানে এন প্লাস 1 সি আর, আর কত 8, তার মানে 11c8। ঠিক আছে, আমাদের এটাই প্রুফ করতে বলছে যে এটা মানে এই চারটাকে অ্যাড করলে 11c8 আসে। ওকে, তাহলে আমরা পরেরটাতে যাই। ওয়ানের 3 নাম্বারটাও ইজি আছে অনেক। আচ্ছা, এটাও করে দেই ছোট করে, এটা হয়তো এমসিকিউর জন্য দিতে পারে বা 2 নাম্বারের ম্যাথের জন্য। nc2 is equal to 2/5 into nc4। এখান থেকে n এর ভ্যালু বের করতে বলছে। সো আমরা n এর ভ্যালু বের করে দেখি। আমাদের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি এনসিআর এর, তাহলে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, কারণ আমরা জানি ফর্মুলাটা কি ছিল এনসিআর এর, আমি যদি এখানে লিখি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটা ছিল ফর্মুলা। তো সেই হিসাবে করতে গেলে এটা হবে আর এটা হবে n ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4, এটা হবে। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস আমরা শিখছিলাম মনে আছে নাকি, সেটা হচ্ছে যে তোমার যদি আমি মানে n ফ্যাক্টোরিয়াল লিখি, তাহলে সেটাকে আমরা লিখতে পারি আবার n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এইভাবে করে আর কি হয়। এই জিনিসটা আমরা করছিলাম, এটা এখানে অ্যাপ্লাই করতে হবে। n ফ্যাক্টোরিয়াল চলে যায়, ঠিক আছে। তাহলে আচ্ছা, এই 5টা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে তো সমস্যা নাই। 5 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, এটা আমরা জানি। আর n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল জাস্ট রেখে দিলাম। আর এখানে হচ্ছে আচ্ছা, এই 2 এর ভ্যালুটা আমরা এখানে বসাইছি আর কি। 5টা এই পাশে নিয়ে আসছি আর এখানে একটা 2 থাকে। আচ্ছা, আর এখানে 1 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কত, 24।
এরপরে এগুলো আসলে সিম্পল ক্যালকুলেশন জাস্ট। আচ্ছা, এটা 24 আছে আর এটা 2 আছে, তাহলে এটাও 12 হবে আর কি। ও আচ্ছা, জাস্ট এ সেকেন্ড, এখানে একটা জিনিস চেঞ্জ করা লাগবে, সেটা হচ্ছে এখানে যে n-2 ফ্যাক্টোরিয়াল আছে, এটাকে যদি আমি, আচ্ছা এটা পুরোটাই মুছি, n-2টাকে যদি আমি বাইরে আনি তাহলে কি হবে, n-3 ফ্যাক্টোরিয়াল হবে, মানে এই ফর্মুলা অনুযায়ী। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে লিখে দিচ্ছি, n-2 কে বাইরে আনলে হবে n-3 ফ্যাক্টোরিয়াল, তাই না, এই ফর্মুলা অনুযায়ী। আবার n-3 ফ্যাক্টোরিয়ালকে আমি যদি বাইরে আনি তাহলে আমি লিখতে পারবো n-4 ফ্যাক্টোরিয়াল। তো আমি n-2 ফ্যাক্টোরিয়ালটাকে তাহলে এটা এভাবে লিখতে পারি, n-3 ইন্টু n-4 ফ্যাক্টোরিয়াল। ওকে, আর এখানে হচ্ছে 1 ডিভাইডেড বাই, এটা হবে 12, কারণ 24 আর 2 কে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে এটা আসে n-4 ফ্যাক্টোরিয়াল বাদ। ঠিক আছে, n-4 ফ্যাক্টোরিয়াল দুই পাশ থেকেই ডিভাইড করা যাবে বা ইনটু করা যাবে, যাই করি চলে যাবে। ওকে, তারপরে আমাদের বাকি ক্যালকুলেশনটা করা লাগবে। আচ্ছা, এটা যদি চলে যায় তাহলে আমাদের ক্যালকুলেশনটা হবে 2 n-2 ইকুয়ালস টু 12 ইন্টু 5, তাহলে 60 হয়। ঠিক আছে, আর তারপরে 60 কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে হবে n-2 n-3, আর এটা হবে 30। এরপরে আর কি আমার ক্যালকুলেশন করে বের করা লাগবে। আচ্ছা, তাহলে আমাদের n-2, এটা যদি ক্যালকুলেট করি তাহলে n স্কোয়ার মাইনাস 2n মাইনাস 3n প্লাস 6 প্লাস 6 মাইনাস 30, তাহলে কত হয়, মাইনাস 24। ওকে, তাহলে আমাদের এখানে, আচ্ছা তাহলে এটা হবে হচ্ছে মাইনাস 8n প্লাস 3n মাইনাস 24। ওকে, তাহলে n কমন নিলে n-8 প্লাস 3 কমন নিলে n-8, তাহলে n এর ভ্যালু আমরা পাবো কত কত, দুইটা ভ্যালু পাবো। তাহলে n এর ভ্যালু পাবো 8, আর একটা হচ্ছে -3, বাট অবভিয়াসলি n তো একটা, যেহেতু একটা এলিমেন্ট বুঝাচ্ছে, তো এলিমেন্ট তো কখনো নেগেটিভ হবে না, তাই না, সো n এর ভ্যালু হবে 8। সো অ্যান্সার ইজ n is equal to 8। আর এনপিআর আর এনসিআর এর ভ্যালু যদি আমরা ইউজ করি, এনপিআর আর এনসিআর এর, তাহলে আমরা কি ফর্মুলা, মানে আমরা ফর্মুলা যদি ইউজ করি তাহলে কিন্তু আমরা 1-এর 4 নাম্বারটা সলভ করতে পারবো। আচ্ছা, আমি তাহলে আর করাচ্ছি না 1 থেকে, আমি 2 নাম্বারটাতে যাই, মানে কম্বিনেশনের যে মেইন ম্যাথগুলোতে ওগুলোতে আমি যাই। আচ্ছা, 2 নাম্বারে আমরা যদি যাই, 2-এর 1 নাম্বারটাতে বলছে 8 teams are participating in a football tournament. If plays are conducted in a single league system, how many numbers of plays are to be conducted? আচ্ছা,
আচ্ছা, মানে হচ্ছে যে আমাদের 8টা টিম আছে, 8টা টিম ধরো একটা যে কোনো টুর্নামেন্ট খেলবে, ঠিক আছে? তাহলে বলছে সিঙ্গেল লিগ খেলবে। সিঙ্গেল লিগ মানে কি? মানে জাস্ট একবারে একটা টিমই তোমার, সরি, জাস্ট একবারে দুইটা টিম খেলতে পারবে, তাই না? তাহলে আমাদের কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের এই মানে কতবার খেলা হইতে হবে, ঠিক আছে, পুরো টুর্নামেন্টে। আচ্ছা, 8টা টিম আছে টোটাল। তাহলে চিন্তা করো, দুইটা টিম আমি প্রত্যেকবার নিয়ে নিয়ে তারপরে দুইটা টিমের মধ্যে ম্যাচ হবে, রাইট? মানে আমাদের টোটাল ম্যাচ তাহলে কতগুলো হওয়া লাগবে এটা বের করা লাগবে। তাহলে 8টা টিম থেকে আমি চুজ করতেছি, এখানে কিন্তু আমি পারমুটেশন করতেছি না, এখানে আমি চুজ করতেছি, টিম চুজ করে তারপরে তাদের মধ্যে কি হবে, জাস্ট ম্যাচ হবে। তাহলে কি হবে, টোটাল গেমস হ্যাভ টু বি অ্যারেঞ্জড, মানে টোটাল গেম কতগুলো অ্যারেঞ্জ করা লাগবে বা কতগুলো গেম হবে এটা যদি চিন্তা করি, দেখো আমাদের টোটাল 8টা টিম আছে, ঠিক আছে? প্রতিবারে আমরা কয়টা করে টিম নিব, দুইটা করে টিম নিব। তাহলে C2, তাহলে 8C2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 8C2 হচ্ছে 28। তার মানে টোটাল গেমস হবে বা টোটাল ম্যাচ হবে 28টা, 28। আচ্ছা, এটা একটা মানে সিম্পল জিনিস, এত কঠিন না। আচ্ছা, তারপরে হচ্ছে 2 এর 2। আচ্ছা, এখানে চিন্তা করো, এখানে কেন কম্বিনেশন হইলো, কেন পারমুটেশন হইলো না, এটা একটা চিন্তা করার ব্যাপার। এখানে কিন্তু আমাকে কোনো কিছু মানে অ্যারেঞ্জ করতে বলেন নাই, ঠিক আছে? আমি এখানে গেমস অ্যারেঞ্জ করছি বা মানে গেমের প্রিপারেশন নিছি, মানে কতগুলো গেম হবে বা কতগুলো ম্যাচ হবে এটা বলছি। কিন্তু পারমুটেশনে আমরা যেরকম অ্যারেঞ্জ করতাম বা পারমুটেট করতাম, এখানে কোনো কিছু পারমুটেট করা লাগে না। এখানে টোটাল 8টা টিম আছে, 8টা টিমের মধ্যে জাস্ট দুইটা টিমকে আমি চুজ করতেছি, ঠিক আছে? তো এই চয়েস করাটাই হচ্ছে আমার কম্বিনেশন, এই জন্য পারমুটেশন আমাদের ইউজ করা লাগবে না। হাউ মেনি ট্রায়াঙ্গেলস ক্যান বি ফর্মড বাই জয়নিং, এটা হচ্ছে 2 এর 2। হাউ মেনি ট্রায়াঙ্গেলস ক্যান বি ফর্মড বাই জয়নিং দ্য অ্যাঙ্গুলার পয়েন্টস অফ এ পলিগন কন্টেইনিং 17 সাইড। আচ্ছা, তার মানে আমাদের 17টা সাইড আছে। আচ্ছা, 17টা সাইড দিয়ে আমরা কি করব, ট্রায়াঙ্গেল মেক করব। আচ্ছা, ধরো আমাদের যতগুলা 17 সাইড, মানে এটা আসলে অনেক একটা অদ্ভুত একটা হবে, পলিগন হবে, এরকম হইতে পারে, ঠিক আছে? অনেক টাইপেরই হইতে পারে আসলে। তো টোটাল 17 সাইডস আছে, তাই না, ওই পলিগনের। তাহলে ওই 17 সাইডের মধ্যে আমি যখন ট্রায়াঙ্গেল বের করব বা ট্রায়াঙ্গেল মেক করব, আমার মাত্র 3টা সাইড লাগবে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখব, টু মেক এ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল মেক করার জন্য উই নিড অনলি 3 সাইডস, 3টা সাইড আমাদের লাগবে। সো from 17 sides, if we choose 3 sides to make a triangle, to make a triangle, তাহলে টোটাল ট্রায়াঙ্গেল হবে, মানে কতগুলো ট্রায়াঙ্গেল আমি বানাইতে পারবো। দেখো আমার কাছে 17টা সাইড আছে, তাহলে 17C3। এখানেও আমরা জাস্ট 3টা সাইড আমি চয়েস করব আমার ইচ্ছা মতো, এখানে কোনো পারমুটেশন নাই, এখানে জাস্ট কম্বিনেশন। তাহলে 17C3, তাহলে 17C3 আমাদের ক্যালকুলেট করলে আসবে হচ্ছে এটা 680। তাহলে টোটাল আমি 680টা ট্রায়াঙ্গেল বের করতে পারবো। ওকে,
আচ্ছা এরপরে হচ্ছে আমাদের বলছে এর পরেরটাও অলমোস্ট সিমিলার। এখানে বলছে যে হাউ মেনি ট্রায়াঙ্গেলস ক্যান বি ফর্ম বাই জয়নিং দ্য অ্যাঙ্গুলার পয়েন্টস অফ এ পলিগন কন্টেইনিং 12 সাইডস। তাহলে 12 সাইড থেকে আমার, ঠিক আছে, আমার 12টা সাইড আছে, 12টা সাইড থেকে আমি 3টা সাইড নিব, কারণ এখনো আমার ট্রায়াঙ্গেলই বানাইতে বলছে। তাহলে আমরা কতগুলা ট্রায়াঙ্গেল বানাইতে পারবো? 12C3। তাহলে 12C3 মানে হচ্ছে আমার 2 to 0। তার মানে আমার টোটাল 2 to 0 ট্রায়াঙ্গেল বানাইতে। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের আরেকটা কোয়েশ্চেন করছে 2 এর 3-এ, সেটা হচ্ছে যে কতগুলো ডায়াগোনাল ফর্ম করা যাবে, মানে এই পলিগন, ধরো এই পলিগনের মধ্যে কতগুলো ডায়াগোনাল আছে, বা কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে কতগুলো ডায়াগোনাল আমার ফর্ম করা যাবে। ঠিক আছে, তাহলে আমি যদি ডায়াগোনাল ফর্ম করতে চাই, দেখো এখন কিন্তু কনসেপ্টটা আলাদা। আমরা যদি ডায়াগোনাল ফর্ম করতে চাই সেটা আবার অন্য একটা কনসেপ্টে চলে যায়। আচ্ছা তাহলে এখানে 2 এর 3-তে আমাকে প্রথমে বের করতে বললো কি যে, আচ্ছা প্রথমে আমাকে বের করতে বললো যে কতগুলো ট্রায়াঙ্গেল নেওয়া যাবে। টোটাল 17 সাইড আছে। আচ্ছা চিন্তা করো, যদি 17 সাইডস থাকে, ঠিক আছে, তাহলে 17 সাইডস থেকে আমি 3টা সাইড নিয়ে ট্রায়াঙ্গেল মেক করতে পারবো, সহজ। তো আমাকে এখন মানে মেক করতে হবে ডায়াগোনাল। ডায়াগোনাল মানে কি? ডায়াগোনাল ইজ এ কাইন্ড অফ স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন। তাহলে এখন তোমাকে স্ট্রেট লাইন মেক করতে বলছে। 17 সাইডস মানে 17 পয়েন্টস। কিভাবে 17টা পয়েন্টস? কারণ হচ্ছে আমাদের নর্মালি যদি একটা ট্রায়াঙ্গেল হয়, ঠিক আছে, ট্রায়াঙ্গেলের কয়টা সাইড? 3টা সাইড। আর ট্রায়াঙ্গেল পয়েন্টও কিন্তু 3টা, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। সো টোটাল 3টা সাইড, 3টা পয়েন্ট, তাই না? তো যদি 17 সাইডস হয়, তার মানে ওই পলিগনের 17টা পয়েন্ট আছে। এখন চিন্তা করো, আমি যদি ডায়াগোনাল মেক করতে চাই, ডায়াগোনালের কয়টা পয়েন্ট? 2টা পয়েন্ট, রাইট? সো আমাকে 17টা পয়েন্টের মধ্যে 2টা পয়েন্টকে নিতে হবে। we have to take 2 points to make a diagonal। আচ্ছা আমরা ডায়াগোনাল না লিখি, আমরা প্রথমে লিখি যে স্ট্রেট লাইন, কতগুলো স্ট্রেট লাইন ফর্ম করা যাবে। ঠিক আছে, কতগুলো স্ট্রেট লাইন ফর্ম করা যাবে, এটা যদি আমরা ইয়া করি, তাহলে টোটাল স্ট্রেট লাইন কতগুলো হবে? মানে তোমার এই 17টা পয়েন্ট দিয়ে আমি কতগুলো স্ট্রেট লাইন বানাইতে পারবো? তাহলে টোটাল স্ট্রেট লাইনস ক্যান বি মেড। আচ্ছা তাহলে কতগুলা বানানো যাবে স্ট্রেট লাইন? 17C2, কারণ আমাদের কেবলমাত্র 2টা পয়েন্টস লাগবে, তাই। তাহলে 17C2 যদি আমরা ক্যালকুলেট করি, ওকে আই এম সরি, এখানে একটু ভুল লিখছে, আমাদের 17টা সাইড নেই, আমাদের 12 সাইড আছে। সরি, আমি খেয়াল করি না এটা, আমি মনে হয় আমি আগের অঙ্কটাতে 17 খেয়াল করছিলাম, এই জন্য মনে করছিলাম এটা 17। আমাদের 12 সাইড আছে, তাহলে 17 না, 12 সাইড মানে 12 পয়েন্ট। বাকি সবকিছু ঠিক আছে, এখানে 12 হবে 17 এর জায়গায়। মানে অ্যাকচুয়ালি এখানে যতগুলো সাইড থাকবে ততগুলো নিয়েই তো আমার কাজ করা লাগবে, যতগুলো সাইড ততগুলাই পয়েন্ট। তো 12C2 হইলে আমাদের ক্যালকুলেশন আসে 66। এটা কিন্তু আমার টোটাল স্ট্রেট লাইন, কতগুলো স্ট্রেট লাইন মেক করলো, ঠিক আছে। তাহলে ডায়াগোনাল কতগুলো হবে? আমার যে ইয়াটা আছে সেখান থেকে আমার ডায়াগোনাল কতগুলো মেক করা যায়, যতগুলো পয়েন্ট দেওয়া আছে। টোটাল ডায়াগোনাল হবে হচ্ছে টোটাল স্ট্রেট লাইন থেকে টোটাল কতগুলো স্ট্রেট লাইন ফর্ম করে মাইনাস টোটাল, মানে যতগুলো স্ট্রেট লাইন ফর্ম করে তার থেকে হচ্ছে আমার যতগুলো সাইডস আছে, যতগুলো সাইডস
total sides could be made. আচ্ছা এটা করা লাগবে। আচ্ছা এটা এটা আমরা কেন বলতেছি? টোটাল সাইডস আবার কি? দেখো এখানে ধরো আমি, আচ্ছা এখানে হচ্ছে ধরো তোমার একটা রেক্ট্যাঙ্গেল আমি আঁকছি, ঠিক আছে? টোটাল 4টা পয়েন্ট আছে এখানে, ঠিক আছে? টোটাল 4টা পয়েন্ট আছে। এই 4টা পয়েন্ট দিয়ে আমি কতগুলো স্ট্রেট লাইন বানাইতে পারবো, এটা ধরো তোমার কোয়েশ্চেন। ধরো 4টা পয়েন্ট থেকে আমি এইখানে এই 4টা পয়েন্ট থেকে 4টা স্ট্রেট লাইন আছে। এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা, এটা একটা, এটা একটা স্ট্রেট লাইন, 4টা সাইড, তাই না? কিন্তু শুধু সাইড বানাইলেই তো হবে না, তাই না? ডায়াগোনালও আছে। তাহলে আমি যদি ডায়াগোনাল চিন্তা করি, এই যে দুইটা ডায়াগোনালও পসিবল, তাই না? তার মানে টোটাল এই 4টা পয়েন্ট দিয়ে টোটাল 6টা স্ট্রেট লাইন মেক করা পসিবল বা বানানো পসিবল, রাইট? তো এইখানে ব্যাপার হচ্ছে টোটাল ডায়াগোনাল হবে কি, টোটাল যতগুলো স্ট্রেট লাইন পসিবল মাইনাস টোটাল কতগুলা সাইডস বানানো যাবে, ঠিক আছে? তার মানে সহজ কথা হচ্ছে যে আমাকে ডায়াগোনাল পাওয়ার জন্য যতগুলা সাইডস আছে সবগুলা সাইডকে বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা এখন আমাদের অ্যাকচুয়ালি 12টা সাইড আছে আমরা জানি, তাই না? টোটাল আমাদের যে পলিগনটা আমাদের দেওয়া আছে সেই পলিগনের টোটাল 12টা সাইড। তার মানে 12টা সাইড বানানো আছে অলরেডি। তাইলে আমাদের টোটাল স্ট্রেট লাইন হবে 66। তার মধ্যে 12টা হচ্ছে সাইডসগুলা, মানে পলিগনের সাইডসগুলোর কথা চিন্তা করছে 12। তার মানে এই 12টা সাইড বাদে বাকি যেগুলো আছে সবগুলা হচ্ছে আমাদের ডায়াগোনাল। কারণ আমি বললাম কি টোটাল স্ট্রেট লাইন কিন্তু টোটাল ডায়াগোনাল আর টোটাল কতগুলো সাইড আছে সবগুলার মানে সাম, সবগুলার অ্যাড করলে টোটাল স্ট্রেট লাইন পাওয়া যায়। তাহলে এটা হবে হচ্ছে 54। হ্যাঁ ঠিক আছে, তার মানে আমাদের টোটাল স্ট্রেট লাইন বের করলেই হবে না, কতগুলা সাইড আছে আর কতগুলা আমাদের ডায়াগোনাল হবে। দেখো ডায়াগোনাল আমরা তো বের করতে পারবো না সহজে, কিন্তু আমাদের সাইড যদি দেওয়া থাকে যে আমাদের এতগুলো সাইড আছে, যেমন এখানে কিন্তু বলে দিছে যে পলিগনের 12টা সাইড, তাহলে ওই 12টা সাইডকে আমি বাদ দিয়ে দিছি, কারণ আমার প্রথমেই বলা আছে যে 12টা সাইড, এই জন্য আমি টোটাল ডায়াগোনাল পেয়ে গেছি। তাহলে আমাদের টোটাল স্ট্রেট লাইন হবে, স্ট্রেট লাইনের মধ্যে কি কি থাকবে, টোটাল ডায়াগোনাল প্লাস টোটাল সাইড। এই জন্য আমরা ডায়াগোনাল বের করার জন্য টোটাল স্ট্রেট লাইনের সংখ্যা থেকে, টোটাল স্ট্রেট লাইনের নাম্বার থেকে টোটাল সাইডস আমরা সাবট্রাক্ট করে দিছি। ওকে, তারপরে হচ্ছে আমরা 3 নম্বরে যদি যাই, 3 নম্বর ম্যাথে, 3 নম্বর ম্যাথে বলছে ইন অ্যান এক্সিকিউটিভ in an executive committee of a bank there are 8 men and 6 women. তারপরে বলছে how many subcommittees consisting of 5 men and 3 women can be formed uh, from the members of the executive committee. এক্সিকিউটিভ কমিটিতে 8টা মেল আছে আর 6জন ফিমেল আছে, কিন্তু এখন কতগুলো সাব কমিটি বানাবো, ঠিক আছে? যেখানে 5টা মেন থাকবে আর 3জন থাকবে উইমেন। ওকে, তাহলে আমি 5জন যদি আমাকে মেন নেওয়া লাগে, এটা আসলে মানে অত ইয়া না, অত ঝামেলার বা কমপ্লেক্স কিছু না। দেখো 8জন মেন আছে, তাই না? আমাদের এর মধ্যে নিতে হবে ধরো কমিটি বানানোর জন্য 5জনকে, রাইট? তো চিন্তা করো 8জন থেকে যদি 5জন নেই, ঠিক আছে? এখানে কোনো পারমুটেশন না, আমি শুধুমাত্র ধরো আমার অফিসে 8জন আছে, আমি ওই 8জনের মধ্যে থেকে যে কোনো 5জনকে চয়েস করে নিয়ে নিলাম, ঠিক আছে? তাদেরকে কোনো পারমুটেশন করব না, মানে কোনো অ্যারেঞ্জমেন্টের কিছু নাই। তাহলে তো আমি যদি আমি মেনদেরকে সিলেক্ট করি বা চয়েস করি, তাহলে কতভাবে চয়েস করতে পারবো? 8C5, কারণ 8জন থেকে 5জন নিতেছি। আর উইমেনদেরকে 6জন থেকে 3জন নিব, তাহলে 6 উইমেন থেকে 3জন উইমেন নেওয়া যাবে বা নিতে হবে আর কি। তাহলে কতভাবে উইমেনদেরকে চুজ করা যায় বা সিলেক্ট করা যায়? 6C3, ঠিক আছে? তাহলে প্রথমে ম্যানকে নিলাম, তারপর উইমেনকে নিলাম।
সো টোটাল আমি কতগুলা কমিটি এরকম নিয়ে নিয়ে কতবার সাব কমিটি পাবো বা কতগুলা কমিটি পাবো, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমার টোটাল কমিটি হবে, আচ্ছা ই হবে না ডাবল ই, আচ্ছা টোটাল কমিটি হবে 8C5 ইন্টু 6C3, 8C5 আর 6C3, তাহলে এই দুইটা আমরা যদি ইয়া করি মাল্টিপ্লাই করি তাহলে টোটাল কমিটি কত, সাব কমিটি কত সেটা পাবো 1120। তার মানে এতগুলো সাব কমিটি বের মানে মেক করা পসিবল।